তো বন্ধুরা, এইটা হচ্ছে মেইন মন্দিরের যে অংশটা সেটাই। এর অভ্যন্তরেও কিন্তু মায়ের যে যোনির যে অংশটা সেটাও কিন্তু আছে। উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় আসাম রাজ্যকে। আর এই আসাম রাজ্য জুড়ে আছে ছোট বড় অনেক পাহাড়, যার জন্য আসাম রাজ্য এতটা সুন্দর এবং মসৃণ দেখায়। প্রাকৃতিক দিক থেকে কিন্তু আসাম রাজ্য অনেকটাই সুন্দর। আর এই আসাম রাজ্যকে গুয়াহাটি স্টেশনটা কিন্তু আরও সৌন্দর্যময় করে তুলেছে। চারিদিকে পাহাড় এবং মাঝখানে স্টেশনটা অনেকটাই সুন্দর। আর এই গুয়াহাটি স্টেশন থেকেই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া যায়। আর এই গুয়াহাটি স্টেশনের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেগুলি কিন্তু সরাসরি পৌরাণিক কাহিনীর সাথে জড়িত। আর আছে তন্ত্র সাধনাকারীদের জন্য উপযুক্ত কিছু জায়গা। তাছাড়াও কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে, আরও কি কি দেখবে, কোথায় থাকবে, কোন হোটেলে খাবে, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। চলে এলাম নতুন একটা ভিডিওতে। আর আজকে আছে আমি কিন্তু ট্রেনে, দেখতেই পাচ্ছ। তো আজকে যাবো আমি কলকাতা স্টেশন থেকে ডাইরেক্ট গুয়াহাটি স্টেশন পর্যন্ত। কলকাতা স্টেশন থেকে এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু অনেক ট্রেন ছাড়ে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি আজকে যাব শিলচর এক্সপ্রেসে করে। তো চলো বন্ধুরা, এবার আমি ভিতরের দিকে যাই। তো এখানে কিন্তু ঢুকতেই তোমরা যেগুলো এক্সপ্রেস ট্রেন বলা হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেনের মাঝখানে কিন্তু কোনো পার্টিশন থাকে না। এইভাবেই কিন্তু একদম একটা কর্নার থেকে আরেকটা কর্নারতে যাওয়া যায়। তোমরা তো সবাই জানো এটা কিন্তু টয়লেট, আর এটা কিন্তু একটা বেসিন আছে। টয়লেটের অবস্থা কিন্তু যাই হোক, ভেতরে কিন্তু একটা কমোড আছে, সেটা দেখালাম না। তো এখন ওই দিকে যাবো, ওই সাইডের দিকে যাবো, যেটা কি কি আছে দেখে চলো। তো বন্ধুরা, চলে আসলাম এখানে। আর যে এই দাদার সাথে পরিচয় হলো, তার নাম কি? বিশ্বজিৎ দাস। তো দাদা কোথায় যাবে? ত্রিপুরা থেকে আগরতলা। ত্রিপুরা আগরতলা থেকে, তাই না? এখন ডাইরেক্ট বাড়িতেই যাওয়া হচ্ছে, তাই না? তো বন্ধুরা, দাদা কিন্তু যাচ্ছে ত্রিপুরা, তাই। তো কলকাতা এসে কেমন লাগলো? কলকাতা ভালো। আবার আসবে তো? টাইম পাইনি বেশি ঘোরার, বেশি টাইম নেই। হ্যাঁ। তো বন্ধুরা, এবার কিন্তু দাদা এখানে বসেছে, মানে এই সিটটাতে কিন্তু একদম নিচের সিটটাতে বসেছে। আর আমার সিটটা কিন্তু এই সাইডটাতে, আমারটা আপারে আছে। তো এখন কিন্তু এখানেই বসে থাকবো। আর একটু পরে মানে 3:30-এ কিন্তু ট্রেন ছাড়বে। আর আমরা কিন্তু 3:30-এর পরেই আর কি ট্রেন যখন ছাড়বে তখন কিন্তু এখানেই থাকবো। আর রাত হলে মানে সময় কিন্তু ওই উপরটাই চলে যাবে। ফাইনালি কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। এটা একটা অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। কলকাতা স্টেশন থেকে একবারে চলে এলাম আমাদের নৈহাটি স্টেশন, কারণ এখানে কিন্তু থামলো ট্রেনটা। তো এখান থেকে ব্যান্ডেল থামবে, আবার দু একটা জায়গায় থেমে কিন্তু এখন ডিরেক্ট চলে যাবে গুয়াহাটিতে। কিন্তু চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর এইটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন, মানে আমাদের পরপর দুটো স্টেশনে দাঁড়ালো, একটা হচ্ছে নৈহাটি আর আরেকটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আর এই ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু সব এক্সপ্রেস ট্রেনগুলোই বেশিরভাগ বিভিন্ন জায়গায় কিন্তু যায়, মানে যেগুলো কিন্তু সবই হাওড়া থেকে আসে। যখন আমি আসামে প্রবেশ করলাম তখন এই পাহাড় দেখে কিন্তু খুবই মুগ্ধ হয়েছিলাম, কেননা এতগুলো পাহাড় কিন্তু আমি কখনোই একসাথে দেখিনি। আর এখন কিন্তু প্রায় 9টার মতো বাজে। আর চারিপাশের দৃশ্যটা এতটাই সুন্দর, সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এইদিকে ট্রেনটা কিন্তু কার্ভ হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখছি, এখানে ট্রেন কিন্তু কার্ভ হয়েছে। আর এটা কিন্তু ইলেকট্রিসিটিতে মনে হচ্ছে যে ইলেকট্রিসিটিতে চলছে না, ঠিক আছে। মনে হচ্ছে যে ডিজেল বা অন্য কিছুতে চলছে, এমনই একটা মনে হচ্ছে আর কি। তো দেখো চারপাশের ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর, যেটা হয়তো বা মানে মুখে বলে প্রকাশ করার মতো না, জাস্ট ইনক্রেডিবল।
দেখো বন্ধুরা, চারিদিকে কিন্তু ছোট ছোট দ্বীপের মতো পাহাড়, আর এটাই কিন্তু আসামকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। কি বড় ব্রিজ, কিন্তু অনেকটাই কিন্তু বড়। তো এখান থেকে কিন্তু আমার আর যাওয়ার ডিস্টেন্স কিন্তু বেশি একটা দূরে নয়, বলতে গেলে আর 200 কিলোমিটার মতো আছে, মানে গুয়াহাটিতে পৌঁছাতে। তো আর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টায় সম্ভবত চলে যাবো। বন্ধুরা, আর একটা জিনিস তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এখানকার যে মাটিগুলো না, মাটিগুলোর রং কিন্তু টোটালি লাল। তো দেখতেই পাচ্ছ, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে এমন মাটি কিন্তু দেখা যায়, বিশেষ করে পার্বত্য আর কি অঞ্চলে। এই পার্বত্য অঞ্চলে যেসব মানুষ বসবাস করে তাদের কিন্তু আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে তারা কিন্তু গরু বা অন্যান্য গবাদি পশু তারা কিন্তু ছেড়ে দেয়, আর ওই গরু বা গবাদি পশুরা কিন্তু খুব সুন্দরভাবে চড়ে বেড়ায়। যেহেতু হয়ে গেছে, তো দাদা রাতটা কেমন কাটলো? খুবই ভালো কেটেছে। খুবই ভালো, তাই না? আর এই আসামের দৃশ্যগুলো কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো। আর বৃষ্টি যখন হচ্ছিল তখন ওখানে তো অসম ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল, সত্যি দেখতে মানে যে দেখবে দেখার মতো। অবশ্যই অবশ্যই। তো চলো বন্ধুরা, এভাবে দেখতে দেখতে যাই। আর মনে হয় বেশি দূরে নেই, মানে আমাদের গুয়াহাটি স্টেশন। দেখো এগুলো কিন্তু সব চা, ঠিক আছে, চায়ের বাগান। কি সুন্দর লাগছে কিন্তু চায়ের বাগানগুলো দেখতে। ফাইনালি কিন্তু চলে এলাম কামাখ্যা স্টেশনে। আর কামাখ্যা স্টেশনটা এমন একটা জায়গায়, সেটা তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, চারদিকটাতে কিন্তু পাহাড়, আর সেই পাহাড়ের মাঝখানেই বলা যায় যে কামাখ্যা স্টেশন। মানে গুগল ম্যাপে দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে কামাখ্যা স্টেশনটা আসলে কোথায়। তো এখানে আমাদের লাস্ট একবারে এখানে থামবে, আর এখানে থেমেই কিন্তু আমাদের ট্রেন আবার চলে যাবে গুয়াহাটি স্টেশনে। মানে বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। আর এই যে দাদার সাথে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করলাম, আবার এদের সাথেও কিন্তু অনেক টাইম স্পেন্ড করলাম। তো ঠিক আছে দাদা, দেখা হবে। আমাদের ত্রিপুরাতে গেলে ফোন করবে, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। তোমার বন্ধুদের নিয়ে যে তো বন্ধুরা প্রায় চলে এসছে আর কি। ফাইনালি কিন্তু গুয়াহাটি স্টেশনে চলে এলাম, মানে বাইরে আর কি। যেহেতু ভিতরে অনেকটা প্রবলেম করছিল, সেজন্য ভিতরে আর ভিডিও করতে পারিনি স্টেশনের। তো এইটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। তো এখন আমি এখান থেকে ডিরেক্ট যাব হোটেল খুঁজবো, এবং হোটেল খুঁজেই কিন্তু তারপরে আমি খাওয়া দাওয়া করবো এবং ঘুরতে যাব। তো এইটা হচ্ছে পুরো গুয়াহাটি স্টেশন। তো গুয়াহাটি স্টেশনটা দেখো কতটা বড় স্টেশন। আর আসামের বলা যায় সব থেকে মেইন একটা গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে গুয়াহাটি স্টেশন। কেননা এই স্টেশন থেকেই কিন্তু এইদিকে পাহাড়ি অঞ্চলের যত আর কি জায়গা আছে, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা, মিজোরাম, সব কিছু কিন্তু এই জায়গা থেকেই যায় ট্রেন। স্টেশনের বাইরে থেকে বেরিয়ে আমি কিন্তু প্ল্যাটফর্মের দিকে চলে এলাম, আর এই দিক থেকেই কিন্তু আমি যাব পল্টন বাজার। তো পল্টন বাজারের থেকেই কিন্তু হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে আসতে পারো। গুয়াহাটি স্টেশনের কিন্তু ঠিক বাইরে চলে এসেছি, আর বাইরে কিন্তু তোমরা অটো, টোটো, বিভিন্ন রকম যান তোমরা দেখতে পারবে। তো এর থেকে আমি একটু সামনের দিকে যাব, কারণ ওই সামনের দিকেই হয়তোবা বেশি হোটেল, মোটেল এইসব কি আর কি পাওয়া যাবে। তো এই বাজার থেকে তোমরা কিন্তু অনেক কিছু খেয়ে নিতে পারো, যা যা মানে খাবার আর কি। আর এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গার অটো, টোটো আর কি ছাড়ে আর কি। আর সামনেই হচ্ছে মেইন রোড, আর মেইন রোডের থেকে কিন্তু বাস ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার। বন্ধুরা হোটেলে কিন্তু চলে এলাম, আর হোটেল নিয়ে কিন্তু একটা হোটেল ভাড়া করেছি, কারণ এখানে কিন্তু হোটেলের ভালোই প্রাইস আর কি। তো এইটা কিন্তু নিলাম আর কি। এই যে এই রুমটা কিন্তু দিনে 600 টাকা করে আর কি, মানে একদম চেক আউট। এখানে 1 বেড আছে, কারণ 1 বেডটা পাওয়া কিন্তু খুবই কষ্টকর। আমি অনেক খুঁজে কিন্তু 1 বেড পেয়েছি। তো এই রুমটা নিলাম, আর এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। এই যে বাথরুমটা মোটামুটি ক্লিন আছে। তো যাই হোক, দীঘায় আমি গিয়েছিলাম, দীঘায় কিন্তু অতটা ভালো না, তবুও কিন্তু এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। এই যে এটা হচ্ছে পল্টন বাজারের ঠিক অপোজিট সাইডে। এখানে কিন্তু একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এই ব্যাংকের ঠিক ওপরেই কিন্তু আমি আছি, ঠিক আছে। এসি থেকে শুরু করে অন্যান্য হোটেলের প্রাইস কিন্তু খুবই বেশি।
তো এখান থেকে দেখো এই বাইরের দৃশ্যটা কিন্তু দেখা যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে কিন্তু এখান থেকে। তো চলো এবার আমরা একটু বেরোই, বেরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটা জায়গা আছে কাছেই, কারণ আমি আজকে মন্দিরে যাব না, কাছে একটা জায়গা আছে, সেই জায়গাটাই দেখবো। চলো বেরিয়ে পড়লাম কিন্তু হোটেল থেকে আর কি। তো হোটেলটা একেবারেই কাছে, মানে স্টেশন থেকে বেশি একটা দূরে না, একেবারেই কাছে। আর এখন দেখি কিছু এখান থেকে ভাবছি কিছু খাবো, খেয়ে নেবো, এবং খেয়ে নিয়ে তারপরে যে স্পটটা আছে বিশেষ করে এখানে একটা আর কি রোপওয়ে আছে, ওইটাই দেখবো। তো চলো। আর এটা হচ্ছে মেইন, যে এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে যে শহরটা, সেটা কিন্তু এইটাই আর কি। তো এইটাই হচ্ছে মেইন শহর। দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে, তবে একটু জ্যাম আছে এখানে। পল্টন বাজারের এখানে কিন্তু তোমরা অনেক কিছুর দোকান দেখতে পারবে, অনেক জিনিসপত্রের দোকান, যেগুলো তোমার হচ্ছে দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি, জামা থেকে শুরু করে প্যান্ট এবং অন্যান্য জিনিস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। ঠিক আছে, মানে এতটাই বড়, মানে স্টেশন থেকে একদম বেরিয়ে, স্টেশন থেকে কিন্তু এত বেরিয়ে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণই হচ্ছে এই দোকানগুলো। আর এখান থেকে কিন্তু অনেক মানুষ যখন যায় আর কি বাড়ির দিকে, কলকাতার দিকে বা অন্য দিকে, তখন কিন্তু এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যায়। তবে এখান থেকেও কিন্তু অনেকটা সস্তা বা রিজনেবল প্রাইসের ভিতরেই পড়ে। অধ্যাবন হোটেল, তো এখান থেকে কিন্তু আর কি খাবো। তো এখানে কিন্তু সব কিছুর দাম দেওয়া আছে, যে এখান থেকে নিরামিষ ভাত, বউ মাছ, ইলিশ সব কিছু কিন্তু দেওয়া আছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু খেয়ে নিতে পারো। তো আমি এখান থেকে সিলেক্ট করেছি নিরামিষ ভাত, তো 70 টাকা করে থালি আর কি। তো চলো খেয়ে নিই। এই যে দিয়ে দিল, ডাল আছে, সবজি আছে, আলু ভাজা আছে, একটা মাছের কি বললো, আর পাঁপড় আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, আর ভাত আছে। তো টোটাল দিয়েই কিন্তু 70 টাকা। তো যাই হোক, ঠিকই আছে। তো মোটামুটি এবার খেয়ে দেখি কেমন লাগে, তারপরে তোমাদের বলি যে কেমন লাগে। আর এখানে কিন্তু ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, আর কি বলবো, মানে অসম্ভব সুন্দর। আর একটা কথা বলি, এখানকার একটা কাকু আছে, কাকুর সাথে কথা বলে। আচ্ছা কাকু, আপনার এখানে যদি কেউ এসে, মানে আশেপাশে এসে, পল্টন বাজারের আশেপাশে এসে যদি হোটেল বুকিং করে থাকে এবং আপনার অর্ডার দেয় যে খাবারটা আমার এখানে পৌঁছে দিতে হবে, আপনি দিতে পারবেন? হ্যাঁ, হবে। মানে আশেপাশে দিলেই হবে? হ্যাঁ, আশেপাশে হলে তো নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশনে, প্লাস আমি কিন্তু মোবাইল স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আসলে কিন্তু এই আপ্যায়ন হোটেলে আসতে পারো। কিন্তু আমি চলে এলাম নেপালি মন্দির, কারণ নেপালি মন্দিরের এখান থেকেই কাছারিঘাটের যেই অটো, টোটো, বাস, সেগুলো কিন্তু এখান থেকেই যায়। নেপালি মন্দিরের এখান থেকে কিন্তু উঠে পড়লাম বাসে, এসি বাসে আর কি। তো এখান থেকে যাব কাছারিঘাট, তো বেশি একটা ডিস্টেন্স না। তো বন্ধুরা একদম সামনে এসেছি কিন্তু ড্রাইভার কাকার কাছে। তো এখান থেকে কিন্তু বেশি একটা সময় লাগবে না, 2 মিনিট, সম্ভবত 3 মিনিট লাগবে, এমন একটা ডিস্টেন্স। তো গুয়াহাটিতে এসে এই প্রথম ফার্স্ট টাইম আর কি এসি বাসে উঠলাম, তো এক্সপিরিয়েন্সটা অনেক আলাদা আর কি। কলকাতায় কিন্তু এসি বাসে উঠেছি, কিন্তু এতটা যে ক্লিন আর এতটা সুন্দর কিন্তু না। তবে এই গুয়াহাটির এই যে এসি বাসটা অনেকটাই কিন্তু সুন্দর, দেখতেই পারছো পেছনে কিন্তু অনেক, মানে যাত্রীতে কিন্তু ভরেই গেছে অলরেডি। আর কলকাতা হলে তো বুঝতেই পারছো বন্ধুরা, ঠেলা ঠেলি, ঠেসা ঠেসি হতোই, সেটা কিন্তু এখানে নেই। অনেকটাই উঁচু, দেখতে পাচ্ছ, অনেকটাই উঁচু। তো বন্ধুরা এটাই কিন্তু বলা হয় যে ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট রোপওয়ে। তো আমি কিন্তু চলে এসেছি এই যে রোপওয়ের এখানে। তো তো যেখানে আমরা ছিলাম সেখান থেকে কিন্তু বেশি একটা দূরে না, 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু, আর 5 মিনিট হেঁটেই কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো। ধরো এখান থেকে কিন্তু টিকিট নিয়ে নিলাম, এই যে 100 টাকা করে, ওখানে কিন্তু যাওয়া পর্যন্ত, আর আসাটা কিন্তু ওখান থেকে কাটতে হবে। যখন আসবো তখন কিন্তু ওখান থেকে আসাটা কাটতে হবে। তো যাওয়া আসা দুটোই কিন্তু ডিফারেন্ট আর কি। তো যাই হোক, একা একাই যাচ্ছি, কারণ কি বলবো, আর ওখান থেকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, কারণ বললো 7টার পরের থেকে কিন্তু আর ওটা ইয়ে থাকে না। তো আমরা এই যে এখান থেকে আর কি উঠবো। তো ফাইনালি কিন্তু আমরা রোপওয়ের ভিতরে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা,
দেখো বন্ধুরা এখান থেকে কতটা সুন্দর লাগছে, মানে চারিদিকে কিন্তু আসামের একটা জিনিস দেখছি, চারিদিকে কিন্তু পাহাড়, আর আমরা কিন্তু এই নদীর মাঝখানে উপর দিয়ে কিন্তু যাচ্ছি। মাঝে মাঝে ভয়ও করছে কিন্তু, তাও কিন্তু আমরা যাচ্ছি। দেখো কতটা সুন্দর, কিন্তু কত মানুষ কিন্তু হয়ে গেছে রোপওয়ের ভিতরে, অনেক মানুষ কিন্তু হয়ে গেছে। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদাই, মানে অন্য লেভেলের বলা যায়। তোমাদের কি ফার্স্ট টাইম এটা? ফার্স্ট টাইম, কেমন লাগছে? বেশ ভালো, অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে বলুন? হ্যাঁ আমার তো সেই, আমাদের আসামে অবশ্যই অবশ্যই আমার তো সেই লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম উঠলাম এটা। ফার্স্ট টাইম তো অন্যরকম মজা হয়, সেটা তো তোমরা জানো, সত্যি অসাধারণ। मुझे मालूम नहीं सिर्फ मतलब তো বন্ধুরা আমরা এখন যার উপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসতে হয়, আর এখন কিন্তু সেই জায়গাটা থেকে আমরা যাচ্ছি। আর এটাই কিন্তু আমাদের পৃথিবীর সব থেকে ছোট দ্বীপ বলা যায়। দেখো এখানে কিন্তু মন্দির আছে, উমা মায়ের মন্দির। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে ভস্ম ছিটিয়েছিলেন এবং পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন। কথিত আছে শিব যখন এই টিলায় ধ্যানমগ্ন ছিলেন তখন কামদেব তার যোগে বাধা দেন, আর শিবের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যায় কামদেব। কাছারিঘাট থেকে এই ময়ূর দ্বীপে তোমরা কিন্তু দুটি উপায়ে আসতে পারো, একটা হচ্ছে সরকারি ভেসেলে আর একটা হচ্ছে প্রাইভেট ভেসেলে। সরকারি ভেসেলের যাওয়া আসা কিন্তু 20 টাকা করে 40 টাকা, আর প্রাইভেট ভেসেলের যাওয়া আসা 200 টাকা। তো তোমরাই কিন্তু সিলেক্ট করতে পারো। আমরা কিন্তু ওপার থেকে চলে এলাম এই পারে, আর এই পারে কি এসে রোপওয়ের কিন্তু আরও একবার টিকিট কাটতে হবে, মানে ওই পারে যেতে হলে কিন্তু আরও একবার টিকিট কাটতে হবে। তো টোটালি কিন্তু 2বার টিকিট কাটতে হবে, সেটা 100 করে 200। তাছাড়া কিন্তু এখন লঞ্চ তো, জাহাজ তো এখানে চলাচল করে, লঞ্চ চলাচল করে, সেগুলো কিন্তু এখন বর্তমানে আজকের দিনে বন্ধ আছে। তো ওই পারে কিন্তু আমাকে যেতেই হবে, এই জন্য কিন্তু আমাকে টিকিট কাটতে হবে। তো বা এখানে এসে কিন্তু তোমরা এই যে স্কুটি, বাইক ভাড়া করে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু ঘুরতে পারো। এখানে কিন্তু বিভিন্ন স্পট দেওয়া আছে, এই যে এই দাদারা কিন্তু এখানে আর কি ঘুরে নিয়ে বেড়ায়। তো যাই হোক তোমরা এখানে এসে কিন্তু এই স্পটগুলো ঘুরে নিতে পারো, দামাদাম করে বার্গারিং করে কিন্তু শুনে নিতে পারো। তো দেখো আমরা এখন নিচের দিকে নেমে এলাম, আর নিচের দিকে নেমে আসতেই যে নিচের থেকে যে একটা ভিউ, এই ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ। তো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, ওই পার্টটা খুব সুন্দর লাগছে। যেই দুটো দাদার সাথে দেখা হলো, এই যে তাদের সাথেই যাচ্ছি, ওইটাই মানে রোপওয়ে করতে করে কিন্তু আমরা এসেছিলাম। তো আমরা এখন কিন্তু এখান থেকে জাহাজে করে বা লঞ্চে করে যাব কিন্তু ওই পারে। কস্টটাও একটু অনেকটা কমে যাবে, প্লাস তারপরেও একটা দুটো হ্যাঁ, তারপরেও আরেকটা বড় কথা হচ্ছে যে একসাথে 2 রকম জার্নি কিন্তু হয়ে যাচ্ছে, ট্রাভেল, ঠিক আছে? মানে একটা উপর দিয়ে গেলাম, এবার একটা নিচ দিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক চলো যাই। আর এই দুটো দাদা কিন্তু খুবই হেল্প করছে আর কি, কারণ আমি এখানে কিছুই চিনি না, তারা কিন্তু এখানকারই আর কি বাসিন্দা। তো যাই হোক তারা অনেকটা হেল্প করছে। তো চলো যাই ওইদিকে। মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে যাব আমি হচ্ছে মায়ের মন্দির সহ বিভিন্ন জায়গায়। তো আমি ছিলাম এই যে চিরম হোটেল, এই চিরম হোটেলের ঠিক সামনেই আছে নেপাল টেম্পল। তো নেপাল টেম্পলের ওখান থেকেই কিন্তু বাস যায়। তো যেহেতু অনেক দূরের থেকেও, বাস স্টপের থেকেও কিন্তু বাস যায়, আর আমি যেহেতু হোটেলের কাছের থেকেই উঠবো, সেজন্য ওই নেপাল টেম্পলের এখান থেকেই উঠবো, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে।
তো বন্ধুরা বাসে কিন্তু উঠে পড়লাম, আর এখান থেকে মানে নেপাল মন্দিরের এখান থেকেই যাব কামাখ্যা মায়ের মন্দিরের ওখানে। বাস কিন্তু আমাকে এখানে নামিয়ে দিল, যেখানে আর কি মায়ের মন্দিরের গেট সেখানে শুরু, সেখানে নামিয়ে দিল। আর এই যে এই বাসটা করে আমি এখানে এসেছিলাম, আর এখান থেকে কিন্তু যাব ওই যে পুরো গেট, ওই গেট দিয়ে কিন্তু আমাকে যেতে হবে। এখান থেকে মায়ের মন্দির পর্যন্ত যেতে কিন্তু 30 টাকা করে ভাড়া। তো এখান থেকে এই যে 4 চাকা আছে, 4 চাকাগুলো কিন্তু উপরে যায়। তো চলো এখান থেকে যাওয়া যাক। বলা যায় যে খাড়া রাস্তা, আর ওখান থেকে মানে যে গেটটা দেখালাম তোমাদের কামাখ্যা গেট, ওই গেটের থেকে কিন্তু 3.5 কিলোমিটার ডিস্টেন্স, আর ভাড়া কিন্তু 30 টাকা। আর দাদারা বললো আসার সময় কিন্তু 20 টাকা নেয়, আর যাওয়ার সময় 30 টাকা নেয় কেন সেটাই শুনবো। আচ্ছা দাদা, যাওয়ার সময় 30 টাকা নেয় কেন? যাওয়ার সময় আপ আছে, আসার সময় ডাউনে খরচা নাই। ডাউনে খরচা হয়, তাই না? তো এখানে নামতে হলো। তো এখান থেকেই কিন্তু এবার পায়ে হেঁটেই যেতে হবে মন্দিরের ঠিক ভিতরের দিকে আর কি। আর এখানে কিন্তু প্রচুর মানুষ হয় শুনলাম, কিন্তু ওখানে যে প্রত্যেক দিনই নাকি প্রচুর মানুষ হয় এখানে, মানে কত মানুষ হয়, সব টুরিস্ট হয়, সব মায়ের দর্শন করতে আসে কিন্তু সব এখানে। তো এই যে এখানে কিন্তু নামিয়ে দিল, আর এখান থেকে কিন্তু শুরু হলো সেই মন্দিরে যাওয়ার যে প্রচুর একটা ভিড় সেটা। তো দেখো এখন বাজে প্রায় সকাল 8টার মতো, আর এখন থেকেই কিন্তু সব ভিড় হয়ে গেছে। আর এখানে যারা যারা পুজো দেয় তারা কিন্তু এই সাইডে অনেক দোকান আছে, এই দোকানের এখান থেকে কিন্তু পুজোর দ্রব্য সামগ্রী কিন্তু নিয়ে কিন্তু তারা এখানে পুজো দিতে পারে। মায়ের মন্দিরের এখানে কিন্তু তোমরা অনেক অনেক প্রসাদের দোকান দেখতে পারবে। তো এখান থেকে তোমরা কিন্তু যেহেতু মায়ের মন্দিরে ওখানে যেতে হলে জুতো টুতো অ্যালাউড নেই, সেহেতু তোমরা কিন্তু এই সব জায়গায় এই দোকানগুলিতে কিন্তু জুতো রেখে দিতে পারো। জুতো কিন্তু একেবারে ফ্রি। এবার মায়ের প্রসাদগুলো যদি এখান থেকে নেওয়া হয় তাহলে কিন্তু এখানে এগুলো রাখতে দেওয়া হয়। এখানে লেখা আছে প্রবেশ। তো এই যে এখান থেকেই কিন্তু সবাই মেইন মন্দিরে প্রবেশ করছে। আর আমি কিন্তু ওই সামনে গিয়ে জুতোটা রেখে দেবো, কারণ আমি কিন্তু বললাম যে আমি পুজো দেবো না। তো যাই হোক, এখান থেকে সামনে থেকে জুতোটা রেখে একেবারে মায়ের দর্শন কিন্তু করে আসবো। মন্দিরের সাইডে উঠতে কিন্তু তোমরা প্রচুর দোকান দেখতে পারবে, যেগুলি পুজোর সামগ্রী থেকে শুরু করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দ্রব্য সামগ্রী কিন্তু সব রকমই জিনিস তোমরা পেয়ে যাবে এখান থেকেই। তো আমরা এখন উপরের দিকে উঠছি, মানে মেইন যে মন্দিরটা সেই মন্দিরের দিকেই কিন্তু উঠছি। এখানে আমি কিন্তু এসছি, আর পুজো যেহেতু আমার দেওয়া হবে না, জুতোটা কিন্তু রাখতে হবে। তো মন্দিরের একদম মেইন গেটের এই যে এটা হচ্ছে মেইন গেট মন্দিরের। তো মেইন গেট থেকে তোমরা সোজা চলে আসবে, আর সোজা এখানে লেখা আছে গেস্ট হাউস, এই দিকে চলে আসলে কিন্তু তোমরা এখানে জুতো রাখতে পারবে। আমি জুতো রেখে দিলাম, আর প্রত্যেকজন কিন্তু 10 টাকা করে আর কি। তো যখন খুশি তখন আসতে পারবো, তাই না? একদিনের ভিতরে তো যখন খুশি তখন কিন্তু আসতে পারবো, এর কোনো যে 1 ঘন্টা 2 ঘন্টা এমন কোনো সিস্টেম নেই। তো এইবার কিন্তু মন্দিরে আমি ঢুকে পড়েছি, আর এখানে কিন্তু প্রচুর মানুষ হয় সেটা তোমরা জানো। বিশেষ করে কোনো দিন উপলক্ষে মানে হয় না, প্রচুর মানুষ কিন্তু এখানে হয়, প্রচুর প্রচুর। 51 ফিটের 1 ফিট এই সতীপীঠ এখানে। তো এখানেই কিন্তু পড়েছিল যে মায়ের যে যোনির অংশটা সেটা। তো এই জন্য এই জায়গাটা কিন্তু অনেকটা পবিত্র মানা হয় আমাদের হিন্দু ধর্মে। কামরূপ কামাখ্যা এই নামটা শুনলেই সহজেই কিন্তু মনে পড়ে যায় অতীত সময়ে দাদু ঠাকুমার কাছ থেকে শুনতে পাওয়া অনেক গল্প। এই জায়গাটা নিয়ে এতটাই মিথ প্রচালিত ছিল যে এখানে যারা আসতো তারা নাকি আর ফিরে যেত না। মোট কথায় তন্ত্র সাধনার অন্যতম এক জায়গা হলো এই কামাখ্যা মন্দির।
উপরে দেখতে পাচ্ছ কত পায়রা কিন্তু আছে। আর এদিকে কিন্তু ছাগলগুলোর এই যে যারা তান্ত্রিক বলা যায় বা যারা বিভিন্ন ভালো কাজে করে তারা কিন্তু এইগুলোকে আর কি খাওয়ায়, খুব সুন্দর করে তাদেরকে কিন্তু মানে মনস্কামনা যা আছে তাদের কাছে কিন্তু পোষণ করে। আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, পূজার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। আর উপর থেকে শুরু করে ওই সাইডটা পুরো কিন্তু মানুষে কিন্তু ভরা, সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য এখানে আসে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষেরাই কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসে। তবে একটা জিনিস শুনে কিন্তু আরও অবাক হলাম, এখানে যখন অম্বুবাচী মেলা হয় তখন নাকি লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এখানে দেখা যায়। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মনস্কামনা পূর্ণের উদ্দেশ্যেই কিন্তু এখানে এসে জমা করে। আর তার থেকে বড় কথা হচ্ছে, যারা সবথেকে বড় সাধক তারা কিন্তু এই জায়গাটায় এসে তাদের সাধনা আরও জাগ্রত করে তোলে। তোমরা এসেও কিন্তু এখানে পুজো দিতে পারো। তো যারা ভিআইপি টিকিট নেবে তাদের কিন্তু 500 টাকা করে, আর যারা এমনি টিকিট তাদের কিন্তু 200 টাকা করে কিন্তু তোমরা পুজো করতে পারো। আর একটা কথা আছে, এখানে নাকি পান্ডাদের খুবই উপদ্রব বা তারা জোর জার করে নিয়ে যায়, এমন কোনো কথাই কিন্তু এখানে নেই বা এমন কোনো জিনিসও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এরপর ওখান থেকে বেরিয়ে এলাম বগলা মায়ের মন্দির দেখব বলে। আর এই বগলা মায়ের মন্দিরের এখানেই কিন্তু সবথেকে বড় বড় তান্ত্রিক এবং সন্ন্যাসীদের দেখা মেলে। তো বন্ধুরা, পাহাড়ের অনেকটা উপরে আছি কিন্তু আমরা, আর মা বগলা মায়ের মন্দিরটা কিন্তু অনেকটা নিচে, মানে উপর থেকে অনেকটা নিচে। বগলা দেবীর যে মন্দিরের মেইন যে গর্ভগৃহ এটাই, আমি কিন্তু ওটা দেখাচ্ছিলাম কিন্তু ওইটা না, তবে এখানে শুনলাম এইটাই কিন্তু মন্দিরের মেইন গর্ভগৃহ। আর এইটা কিন্তু অনেকটাই পবিত্র একটা স্থান, যেখানে কিন্তু অনেক সাধকেরা এই জায়গাতে আসে তাদের সাধনা কমপ্লিট করতে। বগলা দেবীর মন্দির থেকে মাত্র 300 মিটারের মধ্যেই আছে ভুবনেশ্বরী মায়ের মন্দির। আর এই মন্দিরেই কিন্তু আরও তান্ত্রিক এবং সন্ন্যাসীদের দেখা মেলে। তারা কিন্তু এই নির্জন জায়গায় চলে আসে তপস্যা করার জন্য। আর এখান থেকে প্রকৃতির দৃশ্যটা এতটা সুন্দর বা গুয়াহাটি শহরটা এতটা সুন্দর লাগে, সেটা হয়তোবা তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না। এছাড়াও গুয়াহাটির আশেপাশে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই জায়গাগুলো ঘুরলে কিন্তু তোমাদের মন আরও বেশি ভালো হয়ে যাবে। তবে সবথেকে বেশি যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে আসামের যে ন্যাশনাল জু সেটা। এছাড়াও তোমরা ঘুরে দেখতে পারো ওয়ার মেমোরিয়াল বলে একটা জায়গা, আরও ঘুরে দেখতে পারো খুব সুন্দর সুন্দর এখানে মানে আসামে যে পার্কগুলো আছে সেই পার্কগুলো। এছাড়াও তোমরা আরও দেখতে পারো এখানে যে গ্রন্থাগার এবং ল্যাবরেটরি এবং মিউজিয়াম সেটাও কিন্তু দেখতে পারো। তবে আমার সবথেকে যেই জিনিসটা ভালো লাগলো সেটি হলো আসামের যে ন্যাশনাল জু সেই জায়গাটা। আর এখানে এসে আমি এত হিংস্র প্রাণীর এত কাছ থেকে দেখতে পারবো সেটা কিন্তু কোনো দিনও আশা করিনি। এতটা সুন্দর এবং ভালো লাগছিল সেটা হয়তোবা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও তাহলে আসামের গুয়াহাটি থেকে তোমরা কিন্তু এগুলো সব দেখতে পারো এবং খুব কম খরচেই। তো আজকের ভিডিওটা বা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করেই কিন্তু জানিও। আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।